ক্রীড়ামন্ত্রী হচ্ছে ফুলকি, অন্যদিকে ফুলকিকে ভালো রাখার চেষ্টা করছে অরণ্য। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো লাবু বলছে, ভগবানের কি অদ্ভুত খেলা না, ভাইয়ের হাতটা এমন একজনের কাছে গেল যে কিনা অবিকল এক চেহারা। না রীতিমতো চমকে গিয়েছিলাম। জানিস তো ধানু, এটা চলে গেল নাকি? কোথায় গেল বলতো, কেউ দেখেছিস? তখন তমাল বলে, হ্যাঁ আসলেই তো, এত লোক কোথায় যে গেল আমিও তো ঠিক খেয়াল করিনি। এটার ফোন নম্বর আছে তো, ফুলকির কাছে থাকবে হয়তো। ফুলকি কোথায় গেল? তখন ধানু বলে, ফুলকি ঘরে গিয়েছে, আসলে আমি জোর করে পাঠিয়েছি ওকে, দাঁড়িয়ে থাকতে পারছিল না এখানে। হৈমন্তী বলে, স্বাভাবিক, যা দখল গিয়েছে মেয়েটার উপরে। লাবু, ফুলকি খাবি কিনা একবার দেখেছিস? তখন লাবু বলতে থাকে, আমি যাচ্ছি, তোমরা কফি খাবে তো, আমি যাচ্ছি করে আনছি। দেখা যায় ওইখানে রোহিতের মতো দেখতে ছেলেটি কফি বানিয়ে নিয়ে আসে। একে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। বলে, আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে? সবাই তোমারই খোঁজ করছি। তখন ছেলেটি বলে, মিষ্টি দিয়েছিলাম, কত লোকজন এসেছিল, সবাইকে মিষ্টি দিয়েছি, নিন আপনারা সবাই কফি খান। এক এক করে সবাইকে কফি দিতে থাকে ছেলেটি। তখন একটা কফি রেখে দেয়, বলছে, এটা কার জন্য? ফুলকির জন্য না তোমার জন্য? তখন বলে, আমি কফি খাই না, এটা ফুলকি ম্যামের জন্য রেখেছি, ওনাকে তো দেখছি না, উনি কোথায় গিয়েছে? তখন তমাল বলে, এত ভালো কফি তুমি বানানো শিখলে কি করে? হৈমন্তীকে বলে, আন্টি এই বিষয়টা না খুব ইন্টারেস্টিং, আসলে খেলাধুলা তো আমি কখনো করতে পারিনি, ওই যে বললাম ছোটো থেকেই অসুস্থ, সমস্যা লেগেই থাকতো, সেজন্য খেলাধুলা করব কিভাবে, পেয়ে যেতাম, তাই মাকে কাজকর্মে সাহায্য করতাম, সেই থেকে হালকা কিছু কাজ আমি শিখেছি। রায়চৌধুরীর মতো শুধু আমাকে দেখতে হয়েছে, বাকি তো একেবারেই কিছুই হয়নি, সব কিছুই জিরো। ওনার হাতটা শুধু আমার মধ্যে রয়েছে, আর কিছুই নেই, আর শুধু চেহারাটা ভগবান বানিয়ে দিয়েছে। আমি যে স্যারের হাতটা পেয়ে বেঁচে আছি, এটাই আমার কাছে অনেক। তখনই ওইখানে ফুলকি চলে আসে। ফুলকি ছেলেটিকে দেখে বলে, তমালদা, ও এখনো যায়নি, আর কতক্ষণ থাকবে? তখন তমাল বলে, ফুলকি এরকম কেন করছো, দেখো না ও থাকাতে সবার একটু ভালো লাগছে, হালকা লাগছে। তখন ফুলকি বলে, আমি বুঝতে পেরেছি, এর জন্য তো কিছু বলিনি, কিন্তু এতক্ষণ ধরে থেকে স্যারের জায়গাটা নেওয়া ঠিক হবে না, তাই না? শুধু চেহারাটাই এক, এটা তুমি ওকে ভালো করেই বুঝিয়ে দাও। এদিকে রৌদ্রকে ঈশিতা বলছে, ভালো করে খোঁজ নিয়েছো, রোহিতের মতো দেখতে ছেলেটা কোথা থেকে এলো? তখন রৌদ্র বলে, তোমার কি মনে হয় রৌদ্র বেঁচে রয়েছে? হ্যাঁ হতেই পারে, তুমিও তো রৌদ্র নামটা আড়াল করে জীবিত হয়ে আছো। শোনো ঈশিতা, যদি রোহিত ঠিকই বেঁচে থাকতো না, এতক্ষণ আমার দাড়ি গুপনা টেনে উপড়ে ফেলতো, বুঝতে পেরেছ? কিন্তু মুশকিল, রোহিত রায়চৌধুরী তো মরার আগে জেনে গিয়েছিল যে রৌদ্ররূপ সান্যাল আর অভিরূপ একই লোক। না না ঈশিতা, আমার ধারণা রোহিত রায়চৌধুরী মারাই গিয়েছে, বুঝতে পেরেছ? আরে ফুলকিদার চারিদিকে হন্যে হয়ে খুঁজছে খুনিকে, খুঁজে বার করার চেষ্টা করছে, বুঝতে পেরেছ? এতক্ষণে ফুলকিদার চতুর্দিকে একেবারে আগুন লাগিয়ে দিত, লঙ্কা কাণ্ড হয়ে যেত, বুঝতে পেরেছ? নিশ্চিন্ত থাকো, আমরা মোটামুটি সেফে আছি, আমাদের একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে রুদ্ররূপ সেনার নামটা না ফাঁস না হয়ে যায়। আমার বদলে পার্টি অফিস ইন্দ্রনারায়ণ যে আমার মুখোশ পরে বসেছিল, দারুণ কাজ দিয়েছে ঈশিতা। ফুলকি দাস আর পুলিশ বোকা বনে গেছে, রুদ্ররূপ সান্যালকে হারাবে এত সহজ নয়, বুঝতে পেরেছ? এদিকে তখনই সায়ন্তাদি চলে আসে ফুলকির কাছে, বলছে, ফুলকি। তখন রোহিতের মতো দেখতে ছেলেটিকে দেখে সামন্তাদি অনেক অবাক হয়ে যায়। তখন রোহিতের ছবির দিকে তাকায় আর ছেলেটির দিকে তাকায়। তখন সেই ছেলেটি বলে, মুখটা ভগবান সেম করে দিয়েছে, এই যা। তখন বলে, আমি না একটু অবাক হয়ে গিয়েছিলাম, তবে ফুলকি, রোহিতের হার্ট যে ডোনেট করে একজনের প্রাণ বাঁচাতে পেরেছে, এটা তো অনেক বড় কথা, তাই না? ফুলকির কাছ থেকে এটাই অ্যাকসেপ্টেড, কিন্তু ফুলকি তোমাকে এভাবে দেখবো আশা করিনি। হ্যাঁ একটা লস হয়েছে, সেটা খুব বড় লস, কিন্তু আমাদের তো থেমে থাকলে হবে না ফুলকি, এগোতে হবে, তাই না বলো? রোহিতকে কে খুন করেছে, কে গুলিটা চালালো, সে তো জানতে হবে। তখন বলে, হ্যাঁ ম্যাডাম, ইনভেস্টিগেশন চলছে। তখন শান্তা ম্যাডাম বলে, আমি জানি, দেখুন আপনারা খুনিকে ধরার জন্য উঠে পড়ে লেগেছেন, এটাই স্বাভাবিক, খুনি হয়তো ধরা পড়বে, শাস্তিও পাবে, কিন্তু ফুলকি তোমাকে থেমে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে, কেমন? ফুলকি, আগামীকাল কলকাতায় আমাদের অফিসে একটা বড় মিটিং রয়েছে, আর আমি এবারের মন্ত্রিসভা তোমাকে ক্রীড়ামন্ত্রী করতে চাই। যা শুনে ফুলকি অবাক হয়ে যায় এবং অন্যান্য সবাই অনেক খুশি হয়ে যায়।
তখন ফুলকি বলে, কি বলছো সুনন্দাদি? এই মুহূর্তে কলকাতা গিয়ে রাজনীতিতে যোগ দেওয়া আমার পক্ষে সত্যি সম্ভব নয়। তাছাড়া রাজমহলে অনেক কাজ বাকি আছে, সব আটকে পড়ে আছে। আর স্যার এইভাবে চলে গেল, এখন সত্যি আমার পক্ষে না কিচ্ছু করা সম্ভব নয়, এর দায়িত্বটা নেওয়া সম্ভব নয়। তখন লাভও বলে, ফুলকি একথা কি তোমার মুখে মানায় বলো? তখন রোহিতের মা বলে, কাজের মধ্যে থাকলে তুই তো একটু ভালো থাকবি ফুলকি। তখন বলে, না না মা, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন সুনন্দাদি বলে, আচ্ছা ঠিক আছে ফুলকি, এখনই তোমাকে ভাবতে হবে না, আগে তুমি কালকে কলকাতায় বসে ওখানেই কথা বলবে, কেমন? আজ আমি চলি। এ কথা বলে সুনন্দাদি ওইখান থেকে চলে যায়। এদিকে ফুলকি রোদের ছবির দিকে তাকিয়ে খুব কষ্ট পেতে থাকে আর বলছে, আমার দ্বারা না আর এসব হবে না। এদিকে ঈশিতা রুদ্রকে বলে, 1 মিনিট রুদ্রদা, রুদ্ররূপ সান্যাল তো মৃত ঠিক আছে, কিন্তু রোহিত রায় চৌধুরী যদি জেনেও থাকে যে অবিরূপ সামন্ত রুদ্ররূপ সান্যাল, কোর্টে কি করে প্রমাণ করবে? কোর্ট তো প্রমাণ দেখতে চাইবে, কিন্তু প্রমাণ তো কেউ দেখাতে পারবে না। মানে তুমি যদি দাড়িগোঁফ এক্সপোজড হয়ে যাও সবার সামনে, তুমি তো নিজেকে অন্য পরিচয় দিতেই পারো, কারণ রেকর্ডস রুদ্ররূপ সান্যাল মৃত। তাই জন্য তো ফুলকি দাস এত ইজিলি এত সহজে বিশ্বাস করে নিয়েছিল যে তুমি অবিরূপ সামন্ত না হলে এতদিনে ওই কেঁচো কেউটে বের করে নিত, তাই না? তখনই রোহিতের কথা মনে করতে থাকে, কারণ রোহিত বলেছিল অনেক আগে আমার সন্দেহ হয়েছিল তুই রুদ্ররূপ সান্যাল, তখন থেকে ওরা তদন্ত করেছিল। তখন রুদ্র বলে, ঈশিতা তুমি কি বলতে চাচ্ছ? মানে অরণ্য দাশগুপ্ত রোহিতকে না, এটা আমাদের যাচাই করতে হবে, তাই না? তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ। রুদ্র বলে, হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো, আমাদের পরীক্ষা করে নিতে কোনো দোষ নেই, বলা যায় না, হতেও পারে। দাঁড়াও অপদার্থটাকে ফোন করি, মানে তেওরিকে ফোন করি। তখন তেওরিকে ফোন করতে থাকে রুদ্র, বলছে, দাদা ভালো আছেন? তখন রুদ্র বলে, শোনো একটা কথা শোনো, বলছি ওই যে ছেলেটা আছে না, রোহিত রায় চৌধুরীর মতো দেখতে হাত দিয়েছে, ওই ছেলেটা কোথায় থাকে, কি করে, মানে কার সাথে দেখা করছে, সমস্ত কিছু আমার ডিটেল জানাবে, বুঝতে পেরেছো? তখন বলে, হ্যাঁ দাদা অবশ্যই জানাবো। তখন রুদ্র বলে, তুমি একদমই ঠিক বলছো ঈশিতা, একদমই ঠিক। ফুলকি দাসকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এদিকে রোহিতের মা রান্না করছে, এখন রোহিতের মতো দেখতে ছেলেটি চলে আসে, বলছে, আন্টি এবার আমি বাসায় ফিরে যাব। তখন বলে, এখন নয়, বুঝতে পেরেছো, পরে যাবে, কারণ আজকে আমি রোহিতের প্রিয় মাংসের রেসিপি করেছিলাম, তুমি যদি খেয়ে যাও আমার ভালো লাগবে। তখন ছেলেটি বলে, এভাবে রিজন দিলে আর না খেয়ে যায় কি করে বলুন তো? আমি হেল্প করব, কিছু কাটাকাটি করতে হবে, মশলা বানাতে হবে, বলুন আমি করে দিচ্ছি। তখন বলে, না না আমি সব করে নিব, তোমার কোনো কিছু করতে হবে না। তখন ছেলেটি বলে, আন্টি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আন্টি ফুলকি ম্যামকে বলুন না কালকে কলকাতায় গিয়ে যা যা বলেছে সেই কাজগুলো করতে। তখন ফুলকি বলে, আমি কি করব, কোথায় যাব, এখন থেকে আপনি ঠিক করে দিবেন। দেখেন আমি কোনোভাবে আপনার প্রতি খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন। আপনি স্যারের মতন দেখতে, আপনি স্যারের হাতটা পেয়েছেন, কিন্তু এটা ভুলে যাবেন না যে আপনি আর স্যার কিন্তু এক নন। তখন হৈমন্তী বলে, এটা কেমন কথা বলছিস ফুলকি? অরণ্য কখন বললো যে রোহিত হয়ে উঠেছে? ও তো গোড়া থেকেই উল্টো। তখন ফুলকি বলে, জেঠিমা আমি কোথায় যাব, কি করব, সেটা নিয়ে ওনার মাথা ব্যথা কিসের? আর তোমরা ওনাকে এত আদর যত্নই বা কেন করছো, খাওয়াচ্ছই বা কেন, কি খাওয়াচ্ছ? তখন দেখে রোহিতের প্রিয় রেসিপি মাংসের রেসিপি, যা দেখে ফুলকি তো অবাক হয়ে যায়, বলছে, এটা তো স্যারের প্রিয় রেসিপি, মাংসের রেসিপি। বলছে, মা তুমি এটা ওকে খাওয়াবে? তখন বলে, তুই এত হিংসা করছিস কেন, তুইও তো পাবি। তখন ফুলকি বলে, আমি চিকেন খাবো, স্যার নিয়ে আর আমি স্যারের প্রিয় রান্না খাবো, আমি কিচ্ছু খাবো না। এটা বলে ফুলকি রাগান্বিত হয়ে উপরে উঠে যায়, উপরে চলে যায়। তখন ধানু বলে, আমি দেখছি আসলে ফুলকি একটু অস্থির হয়ে আছে, তো অর্ণদা তুমি কিছু মনে করো না, আমি দেখছি। তখন ধানু ফুলকি ফুলকি করতে চলে যায় উপরে। তখন তমাল পিয়াল সবাই অর্ণর কাছে যায়, বলছে, অরণ্য বুঝতে পারছো ফুলকি আর রোহিতের সম্পর্কটা কতটা গভীর ছিল, তুমি ফুলকির কথায় কিছু মনে করো না যেন। তখন বলে, না না আমি কিচ্ছু মনে করিনি। তখন ছেলেটিকে নিয়ে সবাই খাবার টেবিলে চলে যায়। লাবু বলে, মেজু কাকি চলো আমি নিয়ে যাচ্ছি। তখন লাবু সবাইকে খাবার সার্ভ করতে থাকে। এদিকে রোহিতের মা খুব মন খারাপ করতে থাকে, হৈমন্তী তাকে বোঝাতে থাকে, বলছে, মন খারাপ করো না, ফুলকিকে ঠিক সবাই সামলে নিবে, তোমার যদি অন্যকে খাওয়াতে ইচ্ছে করে রান্না করে তুমি খাওয়াবে, ওরা ঠিক সামলে নিবে, আমি বুঝি তোমার কষ্ট, তথা যখন মারা গিয়েছে তখন আমারও তো এরকমই লেগেছে বলো, শুধু আমাদের দেখতে হবে ছেলেটার কোনো খারাপ উদ্দেশ্য যেন না থাকে। এদিকে টেবিলে সবাই তো খাচ্ছে, ফুলকির জন্য চিকেন রেখেছে, কিন্তু ফুলকি কিছুতেই চিকেন খাবে না, চিকেন নিয়ে রান্নাঘরে চলে আসে। আর তখনই রোহিত সামনে আসে,
রোহিতকে দেখে ফুলকি তো অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার ফুলকি, তুমি তো বক্সার, তুমি কেন চিকেন খাবে না? চিকেনও খাবে, কালকে মন্ত্রিসভার মিটিংও যাবে, বুঝতে পেরেছ? তোমার ছাড় বলছে। তখন ফুলকি মাংস খেতে থাকে আর বলে, স্যার আপনি বলেছেন, আপনার কথা আমি কখনো অমান্য করেছি? ঠিক আছে। তো চিকেন খেতে থাকে আর বলে, হ্যাঁ কালকে আমি সুনন্দাদির মিটিংয়েও যাব। তখন পিছন দিকে ফিরে তাকায়, দেখে রোহিত নাই। তখন ফুলকি খুব কষ্ট পেতে থাকে। এদিকে চিকেন নিয়ে টেবিলে চলে আসে, সবাইকে বলে, তোমরা কি ভেবেছো আমি চিকেন খাবো না? আমি তো নাটক করছিলাম। হ্যাঁ আমি চিকেনও খাচ্ছি, দেখো দেখো আমি চিকেন খাচ্ছি এবং কালকে সুনন্দাদের মিটিংয়েও যাব। তখন সবাই খুশি হয়ে যায়। এদিকে রোহিতের মা ফুলকিকে ধরে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে অরণ্য বলছে, ফুলকি ম্যাম খুব কষ্ট আছে, আমি সবসময় ফুলকি ম্যামের পাশে থাকব এবং তাকে সাহায্য করব, এই বলে অনেক খুশি হয়ে যায়। তো প্রিয়ভার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।